স্ত্রী সহবাস করার পরে উনি ফরজ গোসল না করে উনি মাহফিলে চলে যেত। উনি বলে যে রোজা নাকি একটা পূজা। মানে এমনও সময় গেছে, এমন ভাবে মারছে, মারতে মারতে আমাকে অজ্ঞান করে ফেলছে, পানি দিয়ে আবার আমার জ্ঞান ফিরেছে, পরে আবার মারছে। মানে উনি যে গোপনে মোবাইলের ভিডিওটা চালু করে রাইখা বের হয়ে যায়, সেটা আমার জানা ছিল না। নারীদেরকে রুকাইয়া নামে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদে ফেলেন মুফতি সাইফি। একের পর এক বিয়ে করে স্ত্রীদের করেন নির্যাতন, কৌশলে দেন তালাক। অপকর্মের সাক্ষী হিসেবে মুখ খুলেছিলেন তারই ড্রাইভার আমির হোসেন। চাঞ্চল্যকর সব তথ্য দিল চতুর্থ ও পঞ্চম স্ত্রী। বিস্তারিত দেখুন মুনতাসির মামুনের আজিজির করা ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। জিনভূত তাড়ানো ও আধ্যাত্মিক রোগের চিকিৎসা নিতে আসা রোগীদের ফুসলিয়ে আবার কাউকে ব্ল্যাকমেল করে বিয়ে এবং নির্মম নির্যাতন ও গোপনে তালাক সহ নানা প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে আহলে হাদিসের ইসলামী বক্তা মুফতি মীর মুয়াজ্জেম হোসেন সাইফির বিরুদ্ধে। সম্প্রতি অগ্রযাত্রা প্রতিদিনের স্টুডিওতে এসে ক্যামেরার সামনে এসব অভিযোগ ও চাঞ্চল্যকর তথ্য দিয়ে গেছেন তার নির্যাতনের শিকার চতুর্থ ও পঞ্চম ভুক্তভোগী 2 স্ত্রী। তারা জানায়, পরিকল্পিতভাবে তাদের বিয়ের ফাঁদে ফেলে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। এ বিষয়ে তার চতুর্থ স্ত্রী বলেন, আমি হুজুরের সাথে যোগাযোগ করছিলাম রুকিয়া করার জন্য আর কি। আমার জিন জাদুর সমস্যা ছিল, এ কারণে আমি হুজুরের সাথে যোগাযোগ করি। তারপরে উনি বলে যে রুকিয়ার জন্য আমাকে যেতে বলে ওখানে। পরে আমি রুকিয়ার জন্য যাই। যাওয়ার পরে একদিন রুকিয়া করার পরে যখন আমি চলে আসি, তখনই উনি হোয়াটসঅ্যাপে বিভিন্ন আবেগী মেসেজ দেয়, আমাকে বিয়ে করতে চায় আর অনেক কথা। আমি কিছুটা ভয় পাই, ভয় পাওয়ার কারণে ওনার সাথে যোগাযোগ, মানে আমি মেসেজের কোনো রিপ্লাই দেয় না, উত্তর দেয় না। কিন্তু উনি আসলে থেমে থাকে না। উনি আমার তো বাবা মা নেই, ওনাকে জানাইছিলাম আমি এতিম। উনি বলছে যে আমি নাকি এতিম, এই কারণে উনি সওয়াবের আশা আমাকে বিয়ে করবে। আমাকে বিয়ে করলে নাকি উনি আমার মাথার উপরে ছাদ হয়ে থাকবে। তারপর উনি একদিন উনি এমনি আমার বাসার পাশেও আইসা পড়ে, মানে আমাকে না বলা ছাড়াই, মানে ওনাকে যখন আমি অমত করি যে আমি বিয়ে করব না, অথবা আমার ফ্যামিলির কাছে উনি প্রস্তাবও দিছে, ওনারাও একটু ভাবছে যেহেতু উনি এত বড় মাপের আলেম, এখন সব মিলে একটু চিন্তা ভাবনা করছে যে বিয়েটা দেওয়া ঠিক হবে না আর কি। কারণ ওনারা কোথায় আর আমরা কোথায়। উনি বলছে যে বিয়ে না দিলে নাকি উনি ঘুমের ওষুধ খাবে, ছাদ থেকে লাফ দিবে। আবার এটাও বলছে ওনার কোন চাচা জানি পুলিশ, তাকে দিয়ে আমাকে উঠে নিয়ে যাবে। উনি সবসময় এই মামলা আর পুলিশের ভয় দেখায়, হুমকি ধুমকি দেয়। এক পর্যায়ে এরকম করতে করতে রাজি হই। পরে দিয়ে আমাকে ফ্যামিলি থেকে বিয়ে দেয়। বিয়ের সময় বলছিল যে ওনার স্ত্রী নাই, মারা গেছে, 2টা সন্তান আছে। কিন্তু বিয়ে যখন করার পরে মীর মুয়াজ্জেম হোসেন সাইফি আমাকে আমার খালার বাসায় 1 মাসের জন্য রাখে, বলে যে 1 মাস পরে আমাকে এখান থেকে উঠিয়ে নেবে। কিন্তু 3 দিন পরেই উনি আমাকে বলে যে এখন যদি উকিল নোটিশ পাঠাই, তালাক নোটিশ পাঠাই, এখন কেমন হবে। কিন্তু এই কথা আমি বাসায় কাউকে জানাই না। আমি অনেক কষ্ট পাই। পরে অনেক কান্নাকাটি করার পরে 1 মাস পরে উনি আমাকে সেই সাভারে নিয়ে যায়। সাভারে নিয়ে যাওয়ার পরে আমি জানতে পারি ওনার স্ত্রী আছে একজন, সন্তান আছে 3টা, কিন্তু একটাকে উনি বলছে যে ওনার ভাইয়ের মেয়ে, ভাই নাকি মারা গেছে, চাচাতো ভাই, সে ভাইয়ের মেয়ে, ওই বাচ্চাটা এতিম, তে উনি বাবা হিসেবে পরিচয় দিয়ে আর কি রাখে, আর ওনার 2টা মেয়ে। পরে উনি আমাকে গোপন করে দেয়। পরে এখন আমি কি করব, আমিও তো বিয়ে তো হয়ে গেছে, এখন যদি উনি বলে যে থাকলে থাকো, না থাকলে যাও গা, উনি আমাকে গোপনই রাখবে। পরে এখন আমি চাই নাই আসলে, এমনি আমার জীবনটা অনেক অন্ধকার। যাদের বাবা মা না থাকে তাদের জীবন তো এমনি অন্ধকার থাকে, কঠিন থাকে। এখন আমার যদি একটা তালাক হয়, তাহলে তো জীবনটা আরো কঠিন হয়ে যাবে। এই কারণে উনি যেভাবে বলছে সেভাবে মেনে নিছি। অনেক চেষ্টা করছি যেন আমার জীবনে তালাকটা না আসে, কিন্তু উনি আমাকে বিভিন্ন ভাবে অনেক অত্যাচার করছে, শারীরিক মানসিক, যেভাবে পারছে সেভাবেই। তালাকের হুমকি, মানে এমনও সময় গেছে, এমন ভাবে মারছে, মারতে মারতে আমাকে অজ্ঞান করে ফেলছে, পানি দিয়ে আবার আমার জ্ঞান ফিরেছে, পরে আবার মারছে। আমাকে বলে এসব কথা যদি আমি আমার খালুর কাছে বলি, তাহলে উনি আমাকে তালাক দিয়ে দিবে। এই কারণে আমি কারোর কাছে বলি না। পরে 3 মাস আমাকে সাভারে রাখে। রাখার পরে উনি ওইখান থেকে মানে আমাকে রাইখা ওনার ওই স্ত্রীকে নিয়ে উনি, মানে ওনার যে স্ত্রী প্রকাশ্যে ছিল ওনাকে নিয়ে উনি সে টঙ্গিতে চলে যায়। আমাকে বলে পরের মাসে নেবে, এই কথা বললে আমাকে আর নেয় নাই। আমার কাছে যাইতো 1 মাস 2 মাস পর পরে, আর বিকাশে কিছু টাকা দিয়ে দিত আমাকে খাবারের খরচ, কিন্তু আমার কাছে বেশি আসতো না, আমাকে হুমকি ধমকি দিত।
পরে 8 মাস যখন ওইখানে রাখে আমাকে, মানে বিয়ের 1 বছর পূর্ণ হয়, তখন আমার দেয়ালে পিঠ থেকে গেলে তখন আমি বাসায় আমার খালুকে বলি, এতদিন শুধু ধৈর্যই ধরছি। পরে আমার খালু শোনার পরে সাইফিকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে সাইফি মনে হয় একটু মানে ভয় পায় অথবা কিছু আন্দাজ করতে পারে, তখন আমাকে সেই সাভার থেকে টঙ্গীতে নিয়ে এসে ও মায়ের দৌড় করে আমাকে থামায় না, মানে আমাকে তালাক দিতে চায়। আমি বলছিলাম ওনাকে, হুজুর আপনি তো আমার কাছে আসেন না, আমি একটা বাচ্চা নিতে চাই। উনি বলে যদি আমি বাচ্চা নেই তাহলে আমার পেট ফেরে বাচ্চা বের করে ফেলবে। আবার উনি দেখে বিয়ে করছে যে আমি এতিম। উনি বিয়ে করার পরে আমাকে বলে আমি নাকি বাদরের গলায় মুক্তার মালা। সবসময় আমাকে হেও করতো, হেলা করতো, আমি এতিম তাই। মানে উনি নিজে ওয়াজ করে এতিমদের পক্ষে, কিন্তু উনি এতিমদের উপরে জুলুম করে। সে আমাকে অনেকভাবে তালাক দিতে চাইছে, আমি রাজি হই না। আমাকে বলে আইনি ভাবে বিয়ে করছে, আইনি ভাবেই তালাক দিব। পরে আমি ওনার হাতে ধরছি, পায়ে ধরছি, আমি বলতেছি যে হুজুর আমি আপনাকে ভালোবাসি। কয় কি তুমি আমাকে কিভাবে ভালোবাসবে, তোমার কি কিছু আছে? আমাকে বলে ওনাকে নাকি কোন মেয়ে নাকি 5 কোটি টাকা দিয়ে গাড়ি অফার করে, মানে গাড়ি কিনে দিতে চায় আর বিয়ে করতে চায়। আবার ডক্টর আবু বকর জাকারিয়া হুজুরের ভাগ্নিকে নাকি ওনার কাছে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, ওনার নাকি বারবার ফোন দেয়। আমি ওনার বাসা থেকে বের হই না দেখে উনি আমাকে বিভিন্ন ভাবে শারীরিক মানসিক টর্চার করে। আমাকে বলে তোমাকে যে খাবারগুলো দেই সেগুলা তুমি আমার স্ত্রী, এই কারণে আমি দেই না। আমি দেই তোমার বাবা মা নাই, তুমি এতিম, এই কারণে অনুদান দিচ্ছি, স্ত্রী হিসেবে দেই না। এই কথা শোনার পরে আমি বলি আমি অনুদান খাই না, আমি অনুদান খাবো না হুজুর। বলে না খাইলে এখনই বাইর হও। মানে অনেকভাবে বের করতে চাইছে। তার পঞ্চম স্ত্রী জানান, অনলাইন থেকে ওনার নাম্বার জোগাড় করে তারপরে দেখি যে উনি ভালো রুকিয়া করে। পরে ওনার সাথে যোগাযোগ করি, যোগাযোগ করার পরে উনি ওনার অ্যাড্রেস দেয়, সেখানে যাই। যাওয়ার পরে প্রথম সেশনে চিকিৎসা নেওয়ার পর বলে যে আমার প্রবলেম আছে, আশিক জিনের সমস্যা আছে। পরে বলছে যে 15 দিন পর পর নাকি ওনার থেকে সেশন নিতে হবে। অক্টোবরের 15 তারিখ আমার আন্টিকে নিয়ে গেছি, সবসময় আমার ওই সেন্টারের মধ্যে। পরে রুকিয়া করা শেষ করার পর উনি আমার হঠাৎ বলতেছে যে একটা কথা বলতে চায়। আমার আন্টিরে বলে যে আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি মুন্নিরে বিয়ে করতে চাই, আপনিও তো ওদের গার্ডিয়ান, আপনি একটা আপনার সিদ্ধান্ত দেন। পরে আমার আন্টি বলছে যে আসলে আমি ওদের সাথে থাকি, কিন্তু ওর তো মা আছে, ওর মা সিদ্ধান্ত নিবে। আর পরে আমি বলতাছি যে না, আমি আমার আম্মার সাথে কথা না বইলা আমি আমার মতামত জানাইতে পারি না, আগে বাসায় যাই, গিয়া দেখি সবাই কি বলে তারপরে। পরে বলতেছে যে না, ফেস দেখবে। পরে বলতেছে যে বিয়ের ক্ষেত্রে দেখানো জায়েজ আছে। পরে বলে যে এখনই দেখান, মানে ওই জায়গার সেন্টারের মধ্যে জোরাজোরি করতেছে। এখন ওই জায়গার মধ্যে আমি না দেখায় থাকি কিভাবে? যেহেতু ওনার ওই জায়গাটা পুরা নীরব। যদি উনি মানে ভিতরে যদি আমাদের মাইরা রাইখা দেয় তাহলে ওইখান থেকে তো উদ্ধার করার মতো কোনো লোকজন নাই। পরে আমি মানে আমার ফেস দেখাইতো ওনারে বাধ্য হই। পরে আমি আমার ফেস দেখাই। পরে বাসায় আসার পর ওই দিন রাতের বেলায় আমারে ফোন দিছে। ফোন দিয়া বলতেছে যে মুন্নি কি কথা বলছো? আমি বলতেছি যে বাসায় আসছি একটু আগে, এখনই কিভাবে সব বলি, আমার সময় নিতে হবে। বিয়ের জন্য রাজি না হও তাইলে তোমার এমন কিছু আছে যেটা দিয়া তুমি আর ওইটা পাবলিশ হইলে তুমি আর মুখ দেখাইতে পারবা না। পরে আমি বলতেছি যে কি আছে, পরে আর বলে না। মানে এরকম করে আমি আমার ভিতরে বয়স ছিল, যেহেতু উনি একজন রাকি, মানে রাকিরা কিন্তু অনেক কিছুই মানে করতে পারে। আমি সেটা বিষয়টা জানতাম না। ওনার রুকিয়া সেন্টারের মধ্যে গেলেও উনি বলে যে প্রতি সেশনেই বলতো যে শরীরের মধ্যে অলিভ অয়েল তেল দিতে। এখন ওনার যে মানে উনি যে গোপনে মোবাইলের ভিডিওটা চালু করে রাইখা বের হয়ে যায়, সেটা আমার জানা ছিল না। আমি তো মনে করছি যে উনি একজন এত বড় আলেম, ওনার দ্বারা এই কাজ সম্ভব না। তো সরল মনে ওই সেন্টারের মধ্যে তেল দেই, উনি বাহিরেই ছিল, কিন্তু মোবাইলের মধ্যে যে গোপনে সেই ভিডিওটা ধারণ করছে আমি জানি না। পরে উনি স্বীকারোক্তি করছে যে ওই ভিডিওর মধ্যে আমাকে সে দেখে। তার স্ত্রী থাকতে বিবাহের প্রস্তাব দেয় নাই। যখন আমাকে বিয়ের প্রস্তাব দিছে তখন আমাকে বলছে আসলে মুন্নি তোমাকে আমি অনেক আগে থেকেই পছন্দ করি, বিষয়টা এমন। যদি তো ওইখানে ওই মাধ্যমে দেখছি, যেটা একটু আগে বললাম। বিয়ের পরে দেখি যে উনি মাত্র 2 দিন ফজরের নামাজ পড়ছে। উনি নামাজও পড়তো না। যদি নামাজের কথা বলতাম তাহলে বলতো ফজরের সময় মাহফিল থেকে আইসা ফজরের সময় ঘুমায় থাকতো। ফজরে বলতো যে জোহর থেকে পড়বে,
জোহরে বলতো যে আসর থেকে পড়বে, এইভাবে উনি মানে নামাজ পড়তো না, মাঝে মাঝে 2-1 ওয়াক্ত নামাজ পড়তো, বেশিরভাগ নামাজ না পড়েই থাকতো। আর মানে স্ত্রী সহবাস করার পরে উনি ফরজ গোসল না করে উনি মাহফিলে চলে যেত। এগুলা নিয়ে বললে উনি বলতো যে আসলে এগুলা কিছু না। উনি বলে এরকম নাকি নিয়ম আছে, এটা নাকি কোনো সমস্যা হয় না, এবং তিনি রমজান মাসেও স্ত্রীদের অনুমতি ব্যতীত মানে উনি স্ত্রীদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। তারপরে এ বিষয় নিয়ে রোজার দোহাই দিলে উনি বলে যে রোজা নাকি একটা পূজা, এইসব বলে আর কি। আবার বলে পরে রাখার জন্য। তারপরে ওনারা আমল আখলাক এরকমই আর কি, ভালো মতো নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে, সবসময় মিথ্যা কথা বলে, মায়ের সাথে দুর্ব্যবহার করে। ওর মাকে ও কুত্তার বাচ্চা বলে মানে প্রায় সময় টাকা পয়সা নিয়ে ওর মার সাথে ঝগড়া করে। এ কারণে ওর মার ঠিক মতো হাত খরচ দেয় না, এ কারণে ওর মা এখন পর্যন্ত মানে অসুস্থ শরীর নিয়ে টিউশন করে। আমি চতুর্থ, কিন্তু আসলে আমি চতুর্থ কিনা সেটা জানি না। আপনার কনফিউশন আছে, অনিশ্চয়তা আছে। মানে আমার কতজন আছে? পঞ্চম। পঞ্চম। ওনার টোটাল আবার মানে আরো বিভিন্ন জায়গায় জানতে পারি যে টাঙ্গাইলেও নাকি বউ আছে। ওনার হ্যাঁ, কাজী ইউসুফ বলছে গত 2 মাস আগে নাকি একটা কাজী করছে। ইউসুফকে ওনার কি বলে? আর ওটা একজন শায়েখ, হুজুর, একজন ওনার শায়েখ, ওনার মতো একজন শায়েখ সালাফি লেবাসদারি, অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা। মহাসচিব। যখন বিয়ে করে তখন তো বলছিল যে আমি ওনার দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রী ওনার মারা গেছে। পরে মানে গিয়ে জানতে পারি যে ওই ওনার সেন্টারের মধ্যে যে হিজামা করা যে মহিলাটা, ওই মহিলাটা নাকি ওনার বউ ছিল, ওনারে তালাক দিছে। আর ওনার যে বউটা মারা গেছে সেইটাও মারা গেছে ওই মহিলার কারণেই নাকি। ওই মহিলাকে যে বিয়ে করছে 2023 সালে সম্ভবত বিয়ে করছে, এটা নাকি মানে টঙ্গীতে ওই মহিলাকে গোপনে রাখতো, কেউ জানতো না। যখন জানতে পারছে ওই মহিলাকে বিয়ে করছে, তখন ওর বউ 2 নাম্বার স্ত্রী মানে বৃষ্টি নাম, উনি নাকি ফাঁসি দিয়ে মারা গেছে। এটা সাইফি নিজেই আমাকে স্বীকারে বলছে, ওর মাও বলছে, বলছে। ওর মা বলছে। পরে এইভাবে মানে উনি ওই জায়গার মধ্যে আমাকে বুঝায় যে আসলে ওকে আর করবো না। বারে বারে মানে উনি যে এরকম মেয়েদের সাথে করে আমার কাছে ধরা পড়তো। ওই মোবাইলেও বিভিন্ন মেয়েদের সাথে কথাবার্তা বলতো, আমি তোর ফোন চেক করতাম। পরে আমাকে বারবার প্রতিশ্রুতি দিত যে আর করবো না, বিষয়টা কাউরে জানায় না। আবার এমনও হুমকি ধমকি দিত যদি এইগুলা মানে বাহিরে তুমি বলো তাইলে তোমার মাইরা ফেলায়, এরকম কথাবার্তা বলতো। তার অপকর্মের কথা জানতে চাইলে তার সাবেক ড্রাইভার আমির হোসেন বলেন, আসলে চাকরিচ্যুত করছে, এটাতে তো অনেক কিছু হয়ে গেছে। কারণ উনি আমাকে চোরও বানাইছেন, যে আমি ওনার অনেক অর্থ মেরে খাইছি, বা আমি উনি যেগুলা কিনতে দিচ্ছেন ওনার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করছি। ক্যান্সারকে রিকভার করতে যে তার সমস্ত কিছু বিক্রি করে দিতে হয়েছে। ফেসবুকে আমাকে নিয়ে ভিডিও করলো, ভিডিও পোস্ট দিল। তো আমার কাছে যারা আছে তারা বলতেছে আমরা কিছু টাকা উঠাইছিলাম, উঠায় তোমার ওই যে সাইফি যে নাম্বারটা আছে, সাইফি হুজুরের নাম্বারে আমি পাঠাই দিচ্ছি, নাম্বারটা কি তোমার না? তাহলে আমি বললাম যে আসলে নাম্বারগুলো আমার না। স্থানীয়রা জানিয়েছেন রুকিয়া সেন্টারের আড়ালে নারীদের সাথে সম্পর্ক তৈরি করে বিয়ে, কিছুদিন সংসার, এরপর তালাক দিয়ে নতুন করে বিয়ে, এমন একটি ধারাবাহিক চক্রের অভিযোগ ঘুরে বেড়াচ্ছে সাইফিকে ঘিরে। এ বিষয়ে মুফতি মীর মুয়াজ্জেম হোসেন সাইফির কাছে জানতে চাইলে তিনি বলেন, তাদের সারে অভিযোগ মিথ্যা কথা, কোনো প্রমাণিকতা নেই তার। এই ধরনের কোনো প্রমাণ নাই। হ্যাঁ, কোর্টে মামলা হচ্ছে, ভাইয়া মামলার কাজ করে দেন। একাধিক বিয়ে, প্রতারণা, নির্যাতন ও গোপন তালাকের এই অভিযোগগুলো প্রমাণিত হলে তা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একটা বিষয় জানাতে চাই যে আমার মতো কেউ যদি আপনাদের কোনো বিষয় নিয়ে ব্ল্যাকমেল করে তাহলে সেগুলো নিজের ফ্যামিলিকে জানাবেন, ভিতরে ভিতরে রাখবেন না। আর যদি রাখেন তাহলে আপনারা আমার মতো ক্ষতিগ্রস্ত হবেন। মুফতি মীর মুয়াজ্জেম হোসেন সাইফি প্রতারণা করে আমাদের জীবনটা যেভাবে নষ্ট করে দিচ্ছে, আর কোনো নারী যেন ওনার প্রতারণায় পড়তে না পারে। আর বাংলাদেশের সরকারের কাছে আমি এইটাই আর কি ওনার বিচার চাই, যেন উনি যেন আর কোনোদিন কোনো নারীর জীবন নিয়ে এরকম খেলা না করতে পারে। ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে।